ইন্টারিম বাজেট ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। পার্ট 1-এর মতো অত বড় হবে না, একটু ছোট হবে, আর লাস্টে কিছুটা সামারিও ডিসকাশন করে নেব যাতে পুরো ওভারঅলটার যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো যাতে আপনারা জেনে নেন, ঠিক আছে? আর এখনও রিকোয়েস্ট করছি, যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবেন, আর বন্ধুদেরকে বলবেন এই চ্যানেল সম্বন্ধে, আর আমাদের অফলাইন অনলাইন রেকর্ডেড সব ধরনের ক্লাসের সুবিধা সম্বন্ধে সবাইকে বলবেন। আর কোচিং নিতে হলে আমাদের আখাউড়ার ব্রাঞ্চে কলও করতে পারেন, ওকে, অথবা সেখানে গিয়ে দেখা করতে পারেন, নোটস দেখতে পারেন, ক্লাসেস দেখতে পারেন, সব কিছু দেখে ডিসিশন নিতে পারেন টিসিএস, টিপিএস, টিপিএসসি, এসএসসি, ট্যাট সব ধরনের পরীক্ষার জন্য। চলুন আমরা শুরু করি। প্রথম যদি বলি অ্যাচিভমেন্টস অফ ট্যাক্সেশন রিফর্মস, এখানে কিছু অ্যাচিভমেন্ট সম্বন্ধে বলবেন। অবশ্যই ওনারা যখন বলবেন যে আমরা এখন বাজেটের পার্ট এটা, তো তার আগে তো ওনারা বলবেন যে আগে আমরা এইটা করেছি, সেটা স্বাভাবিক বলবেন, যে কোনো ফাইন্যান্স মিনিস্টারই বলবেন। তো প্রথম পয়েন্টটা যদি আমরা দেখি, সেই পয়েন্টের হিসাবে ওনারা কি বলছেন, ডাইরেক্ট ট্যাক্স কালেকশন মোর দ্যান ট্রিপল ইন লাস্ট 10 years। ওকে, ডাইরেক্ট ট্যাক্স কালেকশন। তো ডাইরেক্ট ট্যাক্স কালেকশন মানে কি জিনিস? ওকে, একটা হতে পারে ইনকাম ট্যাক্স, বছরের শেষে যে মার্চ মাসের পরে যে এপ্রিল মাস থেকে মানুষ যে ইনকাম ট্যাক্স দেওয়ার যে কাজ করে, সেটা যে আপনি আয় করেছেন সেটার উপরে একটা ইনকাম ট্যাক্স দেওয়া, ঠিক আছে, সেটা একটা হতে পারে। অথবা ক্যাপিটাল গেইন, আপনি একটা ল্যান্ড কিনেছেন, ল্যান্ডটাকে সেল করেছেন, অনেক প্রফিট পেয়েছেন, সেটার যে প্রফিটটা আছে সেটার থেকে ট্যাক্স দেওয়া, এই ধরনের ক্যাপিটাল গেইন হয়। সেটা আপনার ক্ষেত্রে বলছি, কোম্পানির ক্ষেত্রে একরকম হয়। ওকে, তো এই যে ডাইরেক্ট ট্যাক্সগুলো সেগুলোর প্রায় ট্রিপল হয়ে গেছে লাস্ট 10 years। ওকে, নেক্সট যদি দেখা যায় রিটার্ন যারা ফাইল করে, এটা অনেকে জানবেন অনেকে জানবেন না, ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। সেই জিনিসটা কি, যে আপনি কতটুকু আয় করেছেন, ওকে, আর কতটুকু কোথা থেকে আয় করেছেন, ওকে, সেই জিনিসগুলো সম্বন্ধে গভর্নমেন্টকে জানাতে হয়। আর জানাতে গিয়ে যদি দেখা যায় যে গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটার হিসাবে আপনি ট্যাক্স দেওয়ার যোগ্য, আপনাকে ট্যাক্স দেওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আপনি ট্যাক্সটা দেবেন। অনেক ক্ষেত্রে কি হয়, কিছু ট্যাক্স অলরেডি অ্যাডভান্স দিয়ে দেওয়া থাকে, যেমন কেউ এফডি করে রেখেছে হিউজ টাকার, ঠিক আছে, সেটার ক্ষেত্রে ওনারা অলরেডি এফডি থেকে কেটে নিয়ে চলে যান, তো পরে সেই জিনিসটা আর মানে দিতে হয় না। ওকে, তো এবার হতে পারে সেটার সঙ্গে ম্যাচ হয়ে গেলে আর দিতে হবে না। চলুন, এটা লম্বা বলতে গেলে অনেকটা সময়ের কাজ। ইয়েস, আই নো অল অ্যাবাউট দিস থিংস। তো আপনাদের যদি স্পেশালি কোনো ভিডিও লাগে সেটাও জানাতে পারেন, অবশ্যই করে ফেলবো, সেটা মানে আপনাদেরকে নলেজ দিয়ে দেবো, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু এখানে সেগুলো কথা বলে লাভ নেই। তো রিটার্ন ফাইলার্স যারা রিটার্ন ফাইল করে, তার মানে ওদের মধ্যে বেশিরভাগ আচ্ছা কাছা মানুষ কিন্তু ট্যাক্স লায়েবল বলেই সে করছে। তো সেক্ষেত্রে সেটা প্রায় 2.4 টাইমস হয়ে গেছে গত 10 বছরে। মানে আগে 10 জন লোক ছিল, তো এখন 24 জন লোক হয়ে গেছে। তো দিস ইজ এ গুড থিং। আরেকটা হচ্ছে রিফান্ডের যে প্রসেসটা, যেটা একসময় 2013-14-তে প্রায় 93 দিন লাগতো, এখন 10 দিনের ভেতরে হয়ে যায়। আর এই জিনিসটা আমি নিজে পার্সোনালি ফিল করি। আমি যখন ইনকাম ট্যাক্স ফাইল করি তখন সময় আর আগের মতো লাগে না, এটাতে কোনো ডাউট নেই। এটার মেইন রিজন এই নয় যে অন্য কিছু, মেইন রিজন এখানে বিভিন্ন ধরনের টেকনোলজি লাগিয়ে ফেলেছে যাতে করে এটা ফাস্ট হয়ে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অ্যাভারেজ মান্থলি জিএসটি কালেকশন ডাবলড টু 1.66 লাখ ক্রোর। যদি পার মান্থের হিসেবে দেখি, ওকে, পার মান্থের হিসাবে দেখি, তো সেই ক্ষেত্রে এটা 23-24-এর কথা বলছে, কিন্তু 2023-2024-এর কথা বলছে কিন্তু। তো সেই হিসাবে অ্যাভারেজ মান্থলি গ্রস রেভিনিউ এসছে 1.66 লাখ ক্রোর। ওকে, সেটা এসছে, আর সেটা কি হয়ে গেছে, প্রায় ডাবল হয়ে গেছে। শুরুর সঙ্গে যদি তুলনা করা হয় সেটা ডাবল হয়ে গেছে। খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে বয়ান্সি অফ স্টেট রেভিনিউ। স্টেটের যে রেভিনিউর যে বয়ান্সিটা আছে সেটা আগে ছিল 0.72, ওকে, 2012 থেকে 16 হিসাবে চিন্তা করলে, এখন হয়ে গেছে সেটা 1.22, যে এখন 17 থেকে 23 হিসাবে চিন্তা করলে। এখন বলবেন জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমাদের জিডিপি তো ধীরে ধীরে বাড়ছে না, তো 1% জিডিপি বাড়াতে স্টেটের রেভিনিউ কতটুকু বাড়ছে এই ক্ষেত্রে, ঠিক আছে। তো আগে কি হতো, 1% জিডিপি বাড়লে স্টেটের রেভিনিউ বাড়তো 0.72%,
বুঝতে পেরেছেন? কিন্তু এখন উল্টা হয়ে গেছে। এখন কি হয়েছে যে 0.72% বাড়ে না, এখন 1.22% বাড়ে। তো দিস ইজ এ ভেরি গুড থিং ফর স্টেট। ওকে, কারণ তার মানে হচ্ছে আমাদের জিডিপি যত বাড়ছে স্টেটের রেভিনিউ তত তার থেকেও বেশি করে বাড়ছে। বুঝাতে পেরেছি? তো এটা আমাদের সমস্ত স্টেটের জন্য ভালো জিনিস। আর ওভারঅল এই জিনিসগুলো যখন হবে, এই জিনিসগুলো হওয়াতে ওনাদের মতে কি হবে, লজিস্টিক কস্ট কমে যাবে। ওকে, আর গুডস অ্যান্ড সার্ভিসেসের যে প্রাইসটা সেটা আরও কন্ট্রোল চলে আসবে। ঠিক আছে, চলুন নেক্সট যদি আমরা স্লাইডে যাই, সেখানে কি বলছে, ডিক্লাইন ইন ইম্পোর্ট রিলিজ টাইম। তো এটি জিনিসটা কি, যে আপনারা কোথাও পোর্ট দিয়ে আসছে, কোথাও ফ্লাইট দিয়ে আসছে, কোথাও ল্যান্ড দিয়ে আসছে, ইম্পোর্ট হচ্ছে বিভিন্ন জিনিস, ঠিক কিনা, অন্য দেশ থেকে। সেখানে যে প্রসেসিং টাইমটা আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রসেসিং টাইম বেশি লাগলে ওই দেশগুলো কিন্তু আপনার উপর পরেশান হয়ে যায়, কারণ আপনিও তো এক্সপোর্ট করছেন ওই দেশে, ওনারাও সেক্ষেত্রে সমস্যা করতে পারে। তো আমাদের সব জিনিস স্মুথ থাকা দরকার, মানে মানুষ যখন আসবে এক্সপিরিয়েন্স অন্যরকম হওয়া দরকার, তবেই ওই দেশটা সম্বন্ধে ওই সব কান্ট্রিগুলোও বলবে দে আর রিয়েলি গুড, ইন্ডিয়া ইজ রিয়েলি গুড, উই শুড ইনভেস্ট দেয়ার। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আমরা যদি ইম্পোর্ট রিলিজ টাইমের কথা বলি, সেটা 47% ডিক্রিজ হয়ে গেছে। ওকে, কতটুকু 47%, আগে যতটুকু টাইম লাগতো সেই হিসাবে 47% ডিক্রিজ হয়ে গেছে। আর কিসের ক্ষেত্রে, সেটা ইনল্যান্ড যে ইম্পোর্ট হয় সেটার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে 28% ডিক্রিজ হয়েছে এয়ার কার্গোর ক্ষেত্রে, 27% ডিক্রিজ হয়েছে সি পোর্টের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে যে ট্যাক্স প্রপোজাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যতগুলো ইনকাম ট্যাক্স বাগারা আছে সব কিছুতে টোটাল ওভারঅল মিলিয়ে না সেমই রয়ে গেছে। ওকে, সেমই রয়ে গেছে। এই যে রিটেনশন অফ সেম ট্যাক্স স্ল্যাব, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডিং ইম্পোর্ট ডিউটি সব কিছুতে সেম ধরনের রেখে দিয়েছে। আর কর্পোরেট ট্যাক্সেসের ক্ষেত্রে 22% এক্সিস্টিং ডোমেস্টিক কোম্পানিগুলোর ক্ষেত্রে, আর ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে, নিউ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে 15%, নতুনগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আর নিউ যে ট্যাক্স রিজিম আছে সেটার হিসেবে একটা নতুন জিনিস নিয়ে এসছে, যে 7 লাখ পর্যন্ত যদি আয় থাকে কারোর, সেক্ষেত্রে মানে ওনাদের নো ট্যাক্স লাইবিলিটি চলে আসে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ট্যাক্সেশন, যেগুলো অনেক স্টার্ট আপ বা এরকম অনেক সুভেরেন ওয়েলথ ফান্ড বলে বিভিন্ন কিছুতে যে এক্সেমশনটা আছে সেটা 2024-এ এক্সপায়ার হয়ে যাচ্ছিল, সেটাকে 2025 পর্যন্ত করে দিয়েছে ওনারা। আরও কিছু সময় পেয়ে যাবেন ওগুলো পে করার। এইটাতে ওনারা হিসাব দিয়েছেন আমাদের যে টাকা পয়সা কথা বলছি সেগুলো আমরা কোথায় খরচা করব, কোথা থেকে আর্ন করব, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ না? তো যে কোনো একটা কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট, আমি কোথা থেকে আয় করব, কোথায় ব্যয় করব। ঠিক আছে না? তো ওইটার হিসাব দিচ্ছেন। হিসাব যদি দেখা যায়, বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটির থেকে কিন্তু আচ্ছা কাছা 34% টাকা কিন্তু এই জায়গার থেকে আসবে। কোথা থেকে? বরোয়িং করবে, অথবা কিছু লাইবিলিটি ক্রিয়েট করবে। ঠিক আছে, সেটা একটা বড় অংশ। এটা আমি বলবো যে এটা যত কম হবে তত বেটার। ওকে, আমাদের দেশের জন্য। কিন্তু ফট করে তো আর কমিয়ে ফেলা যায় না, এটা ইয়ার টু ইয়ার ধীরে ধীরে এই জিনিসটাতে ফারাক পড়ে। ইনকাম ট্যাক্স থেকে 15%, ওকে, ইউনিয়ন এক্সিস ডিউটিস থেকে 7%, কর্পোরেট ট্যাক্স থেকে 15%, আর যে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যান্ড আদার ট্যাক্সেস থেকে কত 17% আয় করবে। কাস্টম ডিউটি ইম্পোর্ট বাগারার জন্য সেখান থেকে 4%, নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট, এগুলো সম্বন্ধে এত ডিটেলসে যেতে হবে না, ওভারঅল একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। ঠিক আছে, নেক্সটে গেলে কোথায় খরচা করবে গভর্নমেন্ট, কোথায় খরচা করবেন সেই জিনিসটাও বুঝিয়ে দিয়েছেন। তো এটার মধ্যে একটা খরচা হচ্ছে ইন্টারেস্ট পে। ওনারা যে বিভিন্ন বরোয়িং করেন সেটার ইন্টারেস্টটা অন টাইম দিতে হবে, নয়তো দেশের নাম খারাপ হবে। তো একটা বড় অংশ 20% চলে যাবে ইন্টারেস্ট পেমেন্টে। ওকে, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট পেমেন্টে চলে যাবে। আরেকটা হচ্ছে সেই ইন্টারেস্ট এবার দেশের মানুষকেও দিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন বন্ড বিভিন্ন কিছু যে নিয়ে আসেন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্লাস IMF থেকে বা কোনো বিদেশ থেকে বিভিন্ন কিছুর থেকে যে নিচ্ছে সেগুলোর ক্ষেত্রে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু টাকা দিতে হবে। ওকে, সেন্ট্রালি স্পন্সর্ড যত স্কিম আছে সেখানে খরচা করবেন কত 9%, সাবসিডি বিভিন্ন ধরনের সাবসিডি দেবেন সেখানে খরচা করবেন 7%, ডিফেন্সে খরচা করবেন
8%, এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তো এটা প্রায় সেমই রয়ে গেছে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিমস কতগুলো আছে, সেখানে 17%, ফাইন্যান্স কমিশন অ্যান্ড আদার ট্রান্সফার্স 9%, স্টেট শেয়ার অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস 18%, আদার এক্সপেন্ডিচার্স অ্যান্ড পেনশনসের কথা বলেছে। এবার আরেকটু ডিটেলসে যদি যাই সেখানে কি বলা হচ্ছে, কোন মিনিস্ট্রিকে কত টাকা দেওয়া হয়েছে সেটার উপরে কথা বলা হচ্ছে। তো আমরা যদি ওভারঅল দেখি যে মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানে প্রায় কত টাকা দেওয়া হচ্ছে, 6.2 লাখ করোড়, ওকে, 6.2 লাখ করোড় খরচা হবে ডিফেন্সে, ওকে। আর রোড ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা হাইওয়েজ সেখানে 2.78 লাখ করোড় খরচা হবে, ঠিক আছে। নেক্সট যদি দেখি রেলওয়েতে খরচা হবে 2.55 লাখ করোড়। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন 2.13 লাখ করোড়, ওকে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 2.03, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট 1.77, Ministry of Chemicals and Fertilizers 1.68, Ministry of Communications 1.37, Ministry of Agriculture and Farmers Welfare 1.27 লাখ করোড় খরচা করবেন, ঠিক আছে। এবার একদম লাস্টের দিকে চলে এসেছি, কুইকলি একটু কথা বলবো যে কিছু স্কিমের কথা বলছে, কোন স্কিমে কত টাকা অ্যালোকেশন কত করছে, কোন স্কিমে কত করছেন। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট স্কিম আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, সেটাতে আগে 2023-24 60,000 কোটি সেখানে দেওয়া হয়েছিল, এখন 24-25 সেটা 86,000 করোড় করা হচ্ছে, ওকে। নেক্সট যদি আয়ুষ্মান ভারতের কথা বলি সেখানেও বাড়ানো হয়েছে, যদি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম সেখানেও বাড়ানো হয়েছে, যদি বলি যে মডিফাইড প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ সেমিকন্ডাক্টরস অ্যান্ড ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং, যেটা আমি একটু আগে বলেছি, সেমিকন্ডাক্টর যদি বানানো যায়, ডিসপ্লের কথা সেখানে বলিনি, ডিসপ্লেও যদি বানানো যায় তাহলে চিন্তা করুন না, যত ল্যাপটপ যত মোবাইল সব কিছুর সমস্ত চিপস সব কিছু আমাদের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং হবে। তো সেটাতে কি করেছেন, আচ্ছা খাসা ডাবল থেকেও বেশি করে ফেলেছেন। আর এটা যদি একবার সাকসেসফুল হয়ে যায় দেশের কিন্তু জিডিপি হিউজ পরিমাণে বেড়ে যাবে, এতটুকু বললাম। তো নেক্সট যদি দেখা যায় সোলার পাওয়ারের উপরে কিন্তু ভালো বাড়িয়েছেন, হিউজ বাড়িয়েছেন। আরেকটা হচ্ছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের উপরেও বাড়ানো হয়েছে, ডাবল থেকে বেশি করা হয়েছে। আর যদি টোটাল এক্সপেন্ডিচারের কথা বলি, টোটাল এক্সপেন্ডিচার যেটা প্রেডিক্ট করা হয়েছে 47.66 লাখ করোড় করা হবে। আর ক্যাপিটাল এক্সপেন্সেস বুঝেন, একটা কথা একটা কোম্পানির জন্য যদি আপনি একটা এসি কিনেন সেটা ক্যাপিটাল এক্সপেন্সেস হয়ে যায়, কিন্তু ওই কোম্পানির সমীচের হিসেবে যদি বলি, আমরা যদি কোনো কাগজে খরচা করি, ঠিক আছে, সেই কাগজ কিন্তু আমার আর থাকবে না, সেটা কি শেষ হয়ে যাবে, আমি প্রিন্ট করব আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটার বই হিসেবে পড়বেন। তো এইটা আমার জন্য ক্যাপিটাল নয়, বুঝতে পেরেছেন, সেটা আমার জন্য ক্যাপিটাল নয়। কিন্তু এসিটা যে কিনেছি সেটা আমার এখানে থাকবে, সেটা ক্যাপিটাল হিসেবে থাকবে, কিন্তু সেটা ডেপ্রিসিয়েশন হবে, ধীরে ধীরে কমবে, ওকে, সেটা দামটা কমবে, ভ্যালুটা কমবে, সেই জিনিস আসবে, কিন্তু সেটা একটা ক্যাপিটাল হিসেবে থাকবে। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিভিন্ন ধরনের জিনিস কেনার যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে ফেলছেন। কত পার্সেন্ট বাড়াচ্ছেন জানেন, 11.1% বাড়াচ্ছেন, আর সেটা গিয়ে 11.11 লাখ করোড় ওনারা টোটাল মিলিয়ে লাগাবেন, ওকে, টোটাল মিলিয়ে লাগাবেন। আরেকটা হচ্ছে ট্যাক্সেসের, ওনারা যেটা বলছেন যে 2024-25 ট্যাক্সের টার্গেট ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট মানে জিএসটি হতে পারে ইনডাইরেক্ট, কাস্টম ডিউটি হতে পারে ইনডাইরেক্ট, ঠিক আছে। আর ডাইরেক্ট সম্বন্ধে আমি আগেই বলেছি, ইনকাম ট্যাক্স হতে পারে ডাইরেক্ট, ক্যাপিটাল গেইন ট্যাক্স হতে পারে, সেটা ডাইরেক্ট হতে পারে, ওকে। টোটাল মিলিয়ে 38.31 লাখ করোড় হবে। আর সেটার থেকে 21.99 লাখ করোড় কী হবে, ডাইরেক্ট থেকে আসবে, আর ইনডাইরেক্ট থেকে আসবে 16.32 লাখ করোড়। এখানে আর ওভারঅল আর বেশি কথা বলি না, নেক্সট স্লাইড যেটা লাস্ট স্লাইড সেটাতে চলে যায়। এখানে একটু কথা বলবো, এটা হচ্ছে সামারি, এখানে আমি সেখানে হেডিংটাও লেখা হয়নি, এটা হচ্ছে আপনি বলতে পারেন সামারি, ওকে। তো সামারিতে বলি, নো চেঞ্জেস ইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স
রেটস। ওকে, এটা সম্বন্ধে আমরা অলরেডি কথা বলেছি, এটাতে কোনো চেঞ্জ হয়নি। নেক্সট যদি বলি ইনকাম ট্যাক্স ডিমান্ড ছিল 2009-10-এ ওকে কিছু আপ টু 25,000 পর্যন্ত যাদের আছে, অথবা আপ টু 10,000 যেটা আছে, যেটা 11-12-তে বা 14-15-তে, সেগুলোকে ওনারা কী করেছেন, উইথড্র করে দিয়েছেন যে আপনারা টাকা দিতে হবে না। আর এটাতে প্রায় 1 crore লোক এরকম আছে যারা এখান থেকে বেনিফিট পাবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে মিডল ক্লাসদের জন্য রেন্টেড হাউস থেকে যাতে ওনারা হাউস বানাতে পারে বা বাই করতে পারে, সেটার জন্য স্কিম নিয়ে আসছেন। ওকে, স্টার্ট আপসদের জন্য। ওকে, আর সোভেরেন ওয়েলথ অথবা পেনশন ফান্ডের যে ডেটটা ছিল সেটা 1 বছর বাড়ানো হয়েছে, সেটার সম্বন্ধে কথা বলেছি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 11.11% বেড়ে গেছে, আর সেটা পৌঁছে গেছে 11.11 লাখ ক্রোড়ে পৌঁছে গেছে। ওকে, ফিসক্যাল ডেফিসিট যেটা, সেটা গত বছর ছিল কত 5.8%, এবারে টার্গেট নেওয়া হয়েছে 5.1%। ফিসক্যাল ডিফিসিট মানে কি, জেনারেলি যদি আমরা একটা কথা বলি, আপনার আয় 10 টাকা, আপনি খরচা করছেন 11 টাকা, তো 1 টাকাকে আপনার ডিফিসিট থেকে যাচ্ছে, ঠিক কি না? তো গভর্নমেন্টের ক্ষেত্রেও তাই হয়, দেশের ক্ষেত্রেও তাই হয়, কোম্পানির ক্ষেত্রেও এরকম হয়, অনেক কিছু হয়। ঠিক আছে, তার মানে আপনি কারোর না কারোর কাছে কিন্তু দেনা থেকে যাচ্ছে। ওকে, তো এই জিনিসটা ধীরে 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 কমাতে পারলে দেশের জন্য অনেক উপকার হবে। সেটা তো আমি তো বলবো জিরো নয়, উল্টা আরও মাইনাসে থাকা দরকার। তো এই জিনিসটা ধীরে 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 কমাতে হবে। তো গত বছর থেকে যেটা 5.8% ছিল সেটাকে 5.1% করা হচ্ছে। আর এর অর্থ এই যে যদি আমরা বলা যায় গভর্নমেন্ট বড় করবে 14.13 লাখ ক্রোর, ঠিক আছে, যেটা গতবারে ছিল 15.43 লাখ ক্রোর। ওকে, আর যে জিডিপি যেটা নমিনাল জিডিপি, ওভারঅল যে জিডিপি 2025-এ সেটা প্রজেক্ট করা হয়েছে কত, 10.5% গ্রো হবে। ওকে, গ্রো হবে। আর আরেকটা প্ল্যান করা হয়েছে যে কিছু ফান্ড আসবে কোথা থেকে, যেই পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো আছে বা এন্টারপ্রাইজেসগুলো আছে, সেগুলো ডিসইনভেস্টমেন্ট থেকেও। হোয়াট ইজ ডিসইনভেস্টমেন্ট সেটা আছে, যাই হোক, প্রথমে 2024-এ সেটা 30,000 টাকার ছিল, সেটা এখন 50,000 টাকার টার্গেট নেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে ওনাদের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে যেটা গভর্নমেন্টের, সেখানে হতে পারে কিছু শেয়ার ছেড়ে, অথবা সেটাকে কমপ্লিটলি ছেড়ে দিয়ে সেখান থেকে টাকা আয় করতে পারেন। ঠিক আছে, তো মোস্টলি তো শেয়ার ছেড়েই হবে। ওকে, আরেকটা হচ্ছে রেভিনিউ টার্গেট, যেটা সেটা আমরা পড়েছিলাম, সেই রেভিনিউ টার্গেট টোটাল মিলে 38 পয়েন্ট। ওকে, সেটা হাইক করছে, টার্গেটটা হাইক করছে, সেটা হচ্ছে 11.46% হাইক করে সেটাকে 38.31 লাখ ক্রোড়ের প্ল্যান করা হয়েছে। ঠিক আছে, যেটা 24 সালে ছিল কত, 34.37 লাখ ক্রোড়। ওকে, আর ডাইরেক্ট ট্যাক্স, এটার থেকে ডাইরেক্ট ট্যাক্সের প্ল্যান নেওয়া হচ্ছে 21.99 লাখ ক্রোড়, আর 16.22 লাখ ক্রোড় নেওয়া হয়েছে ইনডাইরেক্ট ট্যাক্সের টার্গেট। এই হচ্ছে ওভারঅল পার্ট 2 এর ইনফরমেশন। আশা করছি আপনাদের বিভিন্ন এক্সামের জন্য খুব পরিমাণে কাজে আসবে। যদি কাজে আসে আমি খুব খুশি ফিল করব। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন, একটু কমেন্ট করে আমাদেরকে বলবেন কী ধরনের কী লাগবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবেন, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে। ঠিক আছে, আর মোটিভেট করতে তো একদম ভুলবেন না, কারণ যথেষ্ট কষ্ট করি, আর আপনাদের মোটিভেট করতে লাগবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড কি 10 সেকেন্ড। ওকে, তো এতে যদি আপনারা ইনফরমেশান পেয়ে যান, যদি ভালো লেগে থাকে, তাহলে তো আপনাদের লস নেই, আমি মনে করি আপনাদের ফায়দা। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।